রাত প্রায় 11টা। সবাই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। ছোট্ট আরাব জেকি অনেক আগে ঘুমিয়ে পড়েছে। আয়ু, জিন বেগম আর ইয়ঞ্জন বেগম সবাইকে খাবার পরিবেশন করছেন। যদিও জিন বেগম বারবার আয়ুকে বসে খেতে বলছেন, কিন্তু আয়ু কিছুতেই রাজি হচ্ছে না। আয়ু, তুমিও বসো না। বললাম তো কাকিয়া, আমি আপনাদের সাথে একসঙ্গেই খাবো। থাক না জিন, ও যখন আমাদের সঙ্গে বসে খেতে চায় তখন আর জোর করিস না। ইয়ঞ্জন বেগমের কথা শুনে জিন বেগমও আর কিছু বলেন না। এদিকে সুবিন সাহেব জেহপের দিকে তাকিয়ে বলেন, জেহব, তোমাকে তো সিলেটে যেতে হবে, তা কবে রওনা দিবে? জেহপ পানির গ্লাসটা নামিয়ে রেখেই বলল, এই তো বাবা, ভাবছি কাল সকালই বের হব। আচ্ছা ঠিক আছে, সেখানে পৌঁছে আমাদের ফোন করে জানিও, আর প্রজেক্টের কাজ কতদূর এগোলো সেটাও আপডেট দিও। ঠিক আছে বাবা। এইদিকে সবাই অফিসের কাজ নিয়ে কথা বলছে, আর অন্যদিকে তে চুপচাপ বসে আছে। তার প্লেটে খাবার থাকলেও খাবারের চেয়ে জঙ্কুকের দিকেই তার নজর বেশি। বিকেলে যতই এড়িয়ে চলুক না কেন, রাতের খাবার তো সবাইকে একসাথে খেতে হয়, তাই না চাইতেও একই টেবিলে বসতে হয়েছে তাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, জঙ্কুক যেন তার অস্তিত্ব টেরই পাচ্ছে না। সে সম্পূর্ণ স্বাভাবিকভাবে মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, একেবারের জন্য তের দিকে তাকালোও না। জঙ্কুকের এমন আচরণে তের ভিতরে আবারও অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে লাগলো। ঠিক তখনই আরএম সাহেব চারপাশে একবার তাকিয়ে বলল, কি ব্যাপার, জিমিন মামুনি এখনো এলো না? ও কি আজ রাতে খাবার খাবে না নাকি? জিমিনের নাম শুনতেই সুগা এবার মাথা তুলে চারপাশে তাকালো। সত্যিই তো, এখানে সবাই আছে কিন্তু জিমিন নেই। সবাই একটু অবাক হয়ে যায়, কারণ জিমিন সাধারণত কখনো ডিনার মিস করে না। আয়ুর হাতে থাকা সবজির বাটিটা টেবিলের উপর রেখেই বলল, আমি ওকে একবার খাবারের জন্য ডাকতে গিয়েছিলাম, তখন বললো ওর নাকি খিদে নেই, তাই নাকি আজ রাতে খাবে না। মেয়েটার আবার শরীর খারাপ করলো নাকি? আমি চেক করেছি মা, জ্বর আসেনি, বললো খিদে নেই, তাই আর জোর করিনি। জিন বেগম চিন্তিত গলায় বললেন, খিদে নেই মানে? দুপুরেও তো ঠিক মতো খায়নি, কি হয়েছে মেয়েটার? সুগা এতক্ষণ নীরবে সবার কথাই শুনছিল। সবার কথা শুনে তার হাতে থাকা চামচটা থেমে গেল। বুকের ভিতরে অজানা এক অস্থিরতা কাজ করতে লাগলো। হঠাৎ কি হয়েছে ওর? ওর কি সত্যিই শরীর খারাপ, নাকি অন্য কিছু? কিছুদিন ধরেই আমাকে ইগনোর করছে, কিন্তু কেন? নিজের অস্থিরতাটা কারোর সামনে প্রকাশ না করে সে আবারও মাথা নিচু করে খেতে শুরু করলো, কিন্তু আর একটু খেতে পারছিল না। ঠিক তখনই আরএম সাহেব বললেন, সুগা, খাবার শেষ করে একবার জিমিন মামুনিকে দেখে আসিস তো। সুগা তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল যে সে কিভাবে এখান থেকে উঠে যাবে। যাই হোক, আরএম সাহেব সেই সুযোগটা করে দিল। তাই সুগা মাথা নেড়েই বলল, আচ্ছা বাবা, আমি এখনই দেখে আসছি। কথাটা শেষ করেই সুগা ডাইনিং টেবিল ছেড়ে উঠে যেতে নাই। সেটা দেখে জিন বেগম বললেন, আরে, আগে তুই খাবারটা শেষ করে নে, তারপরে যা। আমার খাওয়া হয়ে গেছে মা। কথাটা শেষ করেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সুগার চলে যাওয়ার দিকে তাকিয়ে তে বুড়ো কুচকে রইল। হয়তো মনে মনে কিছু একটা ভাবছে সে। তোর তো সামনেই ফাইনাল এক্সাম, তে প্রিপারেশন কেমন চলছে? জেওপের কথাটা শুনে তে তার দিকে তাকিয়ে বলল, এই তো দা ভাই, মোটামুটি ভালোই চলছে। তবে কি বল? তে একটু ইতস্তত করেই বলল, সব সাবজেক্ট ঠিকঠাকই আছে, শুধু ইংলিশটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। ভাবছি ইংলিশের জন্য একজন টিউটর লাগবে। সেটা তুই আগে বলিসনি কেন? এক্সামের তো আর মাত্র 5-6 মাস বাকি আছে। তে একটু ঠোঁট ফুলিয়েই বলল, আগে তো ভেবেছিলাম নিজেই ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু যতই পড়ছি ততই বুঝতে পারছি ইংলিশটা একা একা কভার করা কঠিন হয়ে যাচ্ছে। আরে, এই নিয়ে এত চিন্তার কি আছে? জঙ্কুক তো আছি। তে মামুনি, এই কয় মাস না হয় জঙ্কুকের কাছে ইংলিশ পড়বে। ও তো তোমারই কলেজের ইংলিশ লেকচারার। কথাটা শোনা মাত্রই তের মুখের হাসি বিলীন হয়ে গেল, সাথে সাথে হেসকে উঠতে শুরু করলো। চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল। সে কি কথাটা ঠিক শুনলো নাকি ভুল শুনলো সেটাই বুঝতে পারছে না। সে জঙ্কুকের দিকে তাকিয়ে হেসকি তুলছে আর মনে মনে বলছে, কি আমি এই রাক্ষসটার কাছে পড়বো? তের এমন হেসকি দেওয়া দেখে সবাই তাকালো, তবে জঙ্কুক একবারও তাকালো না তের দিকে। সে চুপচাপ বসেই আছে। ইয়ঞ্জন বেগম তের কাছে এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এসে বলেন, তে, তোর আবার হঠাৎ কি হলো? এমন হেসকি তুলছিস কেন? নে, পানি খা। ইয়ঞ্জন বেগমের বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা তে তাড়াতাড়ি হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেললো। তবুও তার হেসকে ওঠা বন্ধ হলো না। তে মামুনি, আরও একটু পানি খাও, ঠিক হয়ে যাবে। আর জঙ্কুক, তুই সময় করে ওকে একটু দেখিয়ে দিস। না না, কিছুতেই না, আমি ওই রাক্ষসটার কাছে কিছুতেই পড়বো না। তার চেয়ে না হয় আমি ইংলিশে ফেল করব, তাও ভালো। তে মনে মনে এসব ভেবে আরএম সাহেবের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই তার কানে ভেসে এলো একটি শান্ত কণ্ঠস্বর, আমার সময় নেই,
জঙ্কুকের মুখ থেকে কথাটা বের হতেই তের কানে যেন বাজ পড়ল, সঙ্গে সঙ্গেই যেন তার হেসকিও কমে গেল। সে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। কথাটা শুনে ডাইনিং টেবিলে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আরএম সাহেব বিস্মিত হয়েই বললেন, সময় নেই মানে? কলেজের পর তো তোর তেমন কাজ থাকে না। আগামী কয়েক মাস একটা নতুন রিসার্চ প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবো। ক্লাসের বাইরেও অনেক কাজ আছে, তাই নিয়মিত কাউকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সপ্তাহে 2-3 দিনও পারবি না জঙ্কুক? না, আমি কোনো দায়িত্ব নিলে সেটা পরে ঠিকমতো পালন করতে না পারলে সেটা আমার ভালো লাগে না। থাক না, তোমরা ওকে আর কেউ জোর করো না। জঙ্কুক তো বললো ওর সময় নেই। সুবিন সাহেবের কথা শুনে কেউ আর জোর করলো না। অন্যদিকে তের বুকের ভেতরটা হঠাৎ করে হালকা হয়ে গেল। মনের আনন্দে তার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট একটা হাসি ফুটে উঠল। তে তে, তুই তো এই রাক্ষসটার হাত থেকে বেঁচে গেলি। এই খুশিতে তো এখন আমার রাক্ষসটাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। 1 মিনিট, আমি এই রাক্ষসটাকে চুমু খাবো মানে? ও কি বলতে কি বলে ফেলেছে ব্যাপারটা বুঝতেই থেমে যায়। অজান্তেই তের হাত তার ঠোঁটের উপরে চলে যায় আর বিড়বিড় করেই বলে, তবা তবা তে, তুই এসব কি বলছিস? চুমু, তাও কিনা আবার ওই রাক্ষসটাকে? ছি ছি, মাথাটা একদম খারাপ হয়ে গেছে তোর। তে আবার নিজের মনকেই নিজে বকতে লাগলো। এইদিকে আরএম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কালই আমি একজন ভালো ইংলিশ টিউটর খুঁজে দেখব পাই কিনা। তে সঙ্গে সঙ্গেই মাথা নেড়েই বলল, হ্যাঁ কাকাই, সেটাই ভালো হবে। ঠিক তখনই জঙ্কুক একবার তের দিকে তাকালো। তের মুখে শুকনো স্বস্তির হাসিটা তার চোখ এড়ালো না। 1 সেকেন্ড তাকিয়ে থেকে সে আবারও শান্তভাবে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। কিন্তু তার ঠোঁটের কোণেও অতি ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা হাসি রেখা ফুটে উঠেছিল। সেটা টেবিলে বসে থাকা কেউ খেয়াল করলো না। এরপরে সবাই আবারও খেতে শুরু করলো। অন্যদিকে সুগা এসে জিমিনের রুমের দরজার কাছে দাঁড়িয়ে কয়েকবার ডাক দিল, কিন্তু ভিতর থেকে জিমিন কোনো উত্তরই দিল না। আমি জানি জিমিন, তুই এখনো ঘুমাসনি, তাই বলছি দরজা খোল। জিমিন সত্যিই ঘুমায়নি। সে বেডের উপরে বসে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সুগা এত ডাকার পরেও সে কোনো উত্তর দেয়নি, কারণ সে চায় না সুগার মুখোমুখি হতে। জিমিনের চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই কফি হাউসের দৃশ্যটা যতবার মনে পড়ছে ততবারই জিমিনের বুকটা মোচড় দিয়ে উঠছে। সে নিজের চোখের পানি মুছতে গিয়েও থামাতে পারছে না। আমি কেন এত কষ্ট পাচ্ছি? সে তো কখনো বলেনি যে আমি তোকে ভালোবাসি, তাহলে এখন কেন কষ্ট পাচ্ছিস? আমার একতরফা ভালোবাসা, তার কাছে যে কোনো মূল্য নেই জিমিন, কোনো মূল্য নেই। বাইরে দাঁড়িয়ে সুগা আবার দরজায় নক করলো। কি হলো জিমিন, এখনো দরজা খুলছিস না কেন? ভিতর থেকে আবারও কোনো উত্তর এলো না। সুগা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজায় কপাল ঠেকে দাঁড়িয়ে রইল। এই কয়দিন ধরে আমাকে এড়িয়ে চলছিস, এখন আর আগের মতো আমার পিছন পিছন ঘুরঘুর করিস না। আমি কি সত্যিই এমন কিছু করে ফেলেছি যার জন্য ও এতটা বদলে গেল? সুগা মনে মনে কথাটা ভেবে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর একটু কঠিন গলায় বলল, জিমিন, তুই যদি এবার দরজা না খুলিস তাহলে কিন্তু কাকাই কাকিয়াকে ডেকে আনতে বাধ্য হব। জিমিন ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে রাখার চেষ্টা করলো। সে জানে এখন যদি একটা কথা বলে তার কণ্ঠ শুনেই সুগা বুঝে যাবে যে কান্না করছে। তাই সে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। বাহিরে দাঁড়িয়ে সুগা আরেকবার দরজায় হাতল ঘুরিয়ে দেখলো, ভিতর থেকেই লক করা। তাই সে ভিতরে যেতেও পারছে না। তার খুব রাগ হচ্ছে। এখন যদি দরজা খোলা থাকতো তাহলে ভিতরে এসে জিমিনকে ঠাস ঠাস করে 2টা চড় মেরে জিজ্ঞাসা করতো এমন কেন করছে। জিমিন, জিমিন, তুই কি আমার কথা শুনতে পারছিস না নাকি? এবারও ভিতর থেকে কোনো উত্তর রইল না। সুগা এবার ভাবলো, জিমিন কি ইচ্ছে করে ওর সাথে কথা বলতে চাইছে না, নাকি সত্যি সত্যি হয়তো ঘুমিয়ে পড়েছে তাই হয়তো সাড়া দিচ্ছে না। আর জিমিন যদি জেগেই থাকতো তাহলে ওর ডাকে সাড়া না দিয়ে এমন চুপচাপ থাকতে পারতো না। আচ্ছা, কাল সকালে জেনে নিব ওর কি হয়েছে আর কেনই বা আমাকে ইগনোর করছে। মনে মনে এসব ভেবে সুগা জিমিনের দরজার দিকে একবার তাকিয়ে সে আস্তে আস্তে করে নিজের রুমের দিকে চলে গেল। জিমিনও পায়ের শব্দ শুনে বুঝতে পারলো যে সুগা চলে গেছে। সে কান্নায় আরো ভেঙে পড়লো। কেন সুগা ভাইয়া, কেন আমাকে একটু ভালোবাসলে না? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো তোমার? কি নেই আমার মাঝে? আমি তো সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। তুমি কেন ভালোবাসলে না আমাকে বলো, কেন ভালোবাসলে না? সে বালিশে মুখ গুজে কান্না করতে শুরু করলো। রাত 1টা বাজে। জিমিনের ঘুম আসে না। তার খুব অস্থির লাগছে। সে বিছানায় এপাশ ওপাশ করছে। কান্না থেমে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু তার ঘুম আসছে না। প্রচন্ড মাথা ব্যথা করছে। মনে হচ্ছে তার এই রুমে দম বন্ধ হয়ে আসছে, আর থাকতে পারছে না।
তাই সে বিছানা থেকে নেমে হাতে একটা বালিশ নিয়ে তের রুমের উদ্দেশ্যে বের হয়। এমন অনেকবারই হয়েছে, যখনই জিমিনের মন খারাপ হয়েছে সে তের রুমেই এসেছে, আর তেও সেম, তারও যখন মন খারাপ হয় সেও জিমিনের রুমেই চলে আসে। মধ্যরাত, তে এপাশ থেকে ওপাশ ফিরতেই কারো একটা গায়ে হাত পড়ে। তে কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরতেই তার নাকে একটা গন্ধ আসে। সে একটা গভীর নিঃশ্বাস টেনে গন্ধটা নিল। তে চোখ বন্ধ রেখেই বলল, জিমিন, তুই কি নতুন শ্যাম্পু দিয়েছিস? গন্ধটা তো একদম অন্যরকম লাগছে। তে ঘুমের ঘরেই আবারও গভীর করে শ্বাস নিল। সত্যি গন্ধটা তার কাছে অদ্ভুত ভালো লাগার অনুভূতি এনে দিচ্ছে। অচেতন মনেই সে আরো শক্ত করে মানুষটাকে জড়িয়ে ধরলো। তে নিজের মুখটা আলতো করে তার ঘাড়ে ঘষে দিয়ে আদো আদো ঘুমের কণ্ঠে বিড়বিড় করেই বলল, গন্ধটা অনেক ভালো লাগছে। কথাটা বলেই তে আবারও একটু নড়েচড়ে আরো কাছে সরে এলো। তার হাত দুটো আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরলো। সকালবেলা তের মুখে সোনালি রোদের আলো এসে পড়াতেই তার ঘুম ভেঙে যায়। সে আনমোড়া ভেঙে উঠে বসে। তার ঘুমটা আজ খুব ভালোই হয়েছে। বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ব্রাশ হাতে নিয়ে তাতে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করে। সামনে আয়নার দিকে তাকাতেই হঠাৎ তার মনে পড়ে যায় সেই সুবাসটার কথা। তার মানে রাতে জিমিন এসেছিল ওর রুমে। দাঁত ব্রাশ করতে করতেই আয়নার দিকে তাকিয়ে বলল, জিমিনকে জিজ্ঞাসা করতে হবে এমন সুন্দর গন্ধের শ্যাম্পু ও কোথা থেকে কিনেছে, আমিও কিনবো। কথাটা বলেই সে আবার ব্রাশ করতে লাগলো। কিছুক্ষণ পরতে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সোজা জিমিনের রুমের দিকে হাঁটতে লাগলো। জিমিনের রুমের সামনে এসে দরজায় দুইবার নক করাতেই ভিতর থেকে ঘুম ঝাড়ানো কণ্ঠ ভেসে এলো। কে? আমি। দরজা খুলতো। জিমিন দরজা খুলতেই তে কোনো ভূমিকা না করেই বলল, জিমিন, তুই একটা কথা বলতো, তুই কোন শ্যাম্পু ব্যবহার করিস? প্রশ্নটা শুনে জিমিন অবাক হয়ে ভ্রু কুঁচকালো। হঠাৎ এই প্রশ্ন কেন তে? আগে বল না। তুই তো জানিস তে, আমি তো সবসময় একই শ্যাম্পু ব্যবহার করি। গত 1 বছর ধরেই তো বদলাইনি। জিমিনের কথাটা শুনে তে হতভম্ব হয়ে গেল। কি, বদলাসনি? না তো, বদলাবো করে আর বদলানো হয়নি। কিন্তু তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? তে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো। এরপরে জিমিনের দিকে তাকিয়েই বলল, তুই কি কাল রাতে আমার রুমে এসেছিলি? জিমিন কয়েক সেকেন্ড চুপ করে তের দিকে তাকিয়ে রইলো। তারপর ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, গিয়েছিলাম তো। জিমিনের কথাটা শুনে তে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। উফ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। কিন্তু তোর তো রুমের দরজা ভিতর থেকে লক করা ছিল, তাই আর না ডেকে আবার রুমে চলে এসেছিলাম। জিমিনের কথাটা শোনা মাত্রই তের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জিমিনের দিকে তাকিয়ে বলল, কি কি বললি? দরজা ভিতর থেকে লক ছিল, কিন্তু আমি তো দরজা লক করিনি। হ্যাঁ, আমি তো জানি তুই রুমের দরজা লক করিস না। একবার চেয়েছিলাম তোকে ডাকতে, পরে আবার ভাবলাম তুই হয়তো ঘুমিয়ে পড়েছিস, তাই আর ডাকিনি। কেন, কিছু কি হয়েছে? জিমিনের কথাটা শেষ হতেই তের মুখের রং মূর্তি ফ্যাকাশে হয়ে গেল। তার বুকের ভিতরে ধকধক শব্দ যেন কয়েক গুণ বেড়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। সে নিঃশ্বাস নিতে গিয়েও যেন পারছিল না। সে কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড় করেই বলল, তাহলে কাল রাতে আমি কাকে জড়িয়ে ধরেছিলাম? তার চোখের সামনে রাতের প্রত্যেকটা মুহূর্ত একে একে ভেসে উঠতে লাগলো। সেই অচেনা সুবাস, তার ঘাড়ের উষ্ণতা, তার নিজের অজান্তেই আরো শক্ত করে জড়িয়ে ধরা। হঠাৎ তার পুরো শরীর শিউরে উঠল। ভয়ে সে ধপ করে বিছানায় বসে পড়ল। জিমিন যদি ওর কাছে না থাকে তাহলে কে ছিল? আর রুমের দরজা লক কে করলো? তের যেন কোনো হিসাবই মিলছে না। জিমিন তের ফ্যাকাশে মুখ দেখে তাড়াতাড়ি করে তার পাশে এসে বসলো। কি রে তে, তোর কি হয়েছে? মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? তে কোনো উত্তর দিল না। সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মাথার ভেতরে যেন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি তো দরজা ভেতর থেকে লক করি নাই, তাহলে সেটা কে করলো? আর আমি যাকে জিমিন ভেবে জড়িয়ে ধরলাম সে কে ছিল? তের কিছু একটা মনে পড়তেই সে চোখ বন্ধ করে হঠাৎ চিৎকার করে উঠল, জিমিন! তের এমন চিৎকার শুনে জিমিন চমকে উঠল। কি হয়েছে তে, এমন চিৎকার করছিস কেন? তে সঙ্গে সঙ্গে জিমিনকে জড়িয়ে ধরেই বলল, ভূত ভূত, আমার রুমে ভূত। কাল আমি তাকে জড়িয়ে ধরেছিলাম জিমিন, আমি ভূতকে জড়িয়ে ধরেছিলাম। তের কথাটা শুনে জিমিন বুড়ো কুঁচকে ফেললো। ভূত মানে কি সব বলছিস? ভূত আসবে কোথা থেকে? আমি কিছু জানি না জিমিন, কাল রাতে তোকে ভেবে ওই ভূতটাকে জড়িয়ে ধরেছিলাম। এখন আমার কি হবে? জিমিন প্রথমে কয়েক সেকেন্ড তের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ হেসে বলল,
তুই কি পাগল হয়ে গেছিস? ভূত আবার মানুষকে জড়িয়ে ধরে ঘুমায় নাকি? তে চোখে মুখে আতঙ্ক নিয়ে মাথা নেড়েই বলল, আমি মজা করছি না জিমিন, সত্যি বলছি। আমি নিজের হাতে কাউকে জড়িয়ে ধরেছি, গন্ধও পেয়েছি, কথাও বলেছি। আর আজকে তুই বলছিস তুই আমার রুমে যাসনি, তাহলে সেটা কে ছিল বল? তে ভয় পাচ্ছে। জিমিন সেটা বুঝতে পেরেই তাকে শান্ত করার জন্য বলল, আচ্ছা, আগে তুই একটু শান্ত হ, তারপরে বল রাতে কি হয়েছে। জিমিনের কথা শুনে তে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো। আমার শুধু এতটুকুই মনে আছে, আমি কাউকে জড়িয়ে ধরেছিলাম, আর তখন আমার নাকি একটা গন্ধ এসে লাগলো, আর বলেছিলাম, জিমিন তুই কি নতুন শ্যাম্পু দিয়েছিস? তারপর তারপর আর আমার কিছু মনে নেই জিমিন। জিমিন এবার আর হাসলো না, সেও একটু চিন্তায় পড়ে গেল। সত্যি কি অন্য কেউ এসেছিল, নাকি ও কোনো স্বপ্ন দেখেছে? হয়তোবা ও কোনো স্বপ্নই দেখেছে। মনে মনে এসব ভেবে জিমিন মুচকি হেসেই বলল, তে এটা হয়তো তোর ভুল ধারণা, আর না হয় তুই স্বপ্ন দেখেছিস, এটা সত্যি ছিল না। কিন্তু আমি তো তার গন্ধ পেয়েছি। জিমিন হালকা হেসে আবারও বলল, আরে বোকা, মাঝে মাঝে স্বপ্নগুলো এমন মনে হয় যেন এটা বাস্তবই ছিল। জিমিনের কথাগুলো শুনেও তের বুকের ভিতরে অস্থিরতা একটু কমলো না, বরং যেন আরো বেড়ে গেল। তার বারবার মনে পড়ছে সেই উষ্ণ স্পর্শ, সেই অচেনা সুবাস, আর ঘুমের ঘোরেও কাউকে এতটা শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি। না জিমিন, এটা স্বপ্ন ছিল না, আমি নিশ্চিত আমি সব অনুভব করেছি। জিমিন একটা দীর্ঘ শ্বাস ফেলে তের হাতটা আলতো করে চেপে ধরেই বলল, আচ্ছা, ধরলাম তুই ঠিক বলেছিস, কিন্তু বাহির থেকে বাড়ির ভিতরে ঢোকা কারো পক্ষে সম্ভব না। আর বাড়ির ভিতরে যদি কেউ এসে থাকে তাহলে সে কে? আর সত্যি যদি ভূত হতো তাহলে তোকে ভয় দেখাতো, ক্ষতি করার চেষ্টা করতো, এভাবে চুপচাপ শুয়ে থাকতো নাকি? জিমিনের কথাগুলো শুনে তে চুপ হয়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে একের পর এক কথাগুলো মনে মনে মিলাতে লাগলো। সত্যিই তো, বাহির থেকে আমার রুমে কারো আসা সম্ভব না, আর বাড়িতে তো এমন কেউ নেই যে আমার রুমে আসবে। আর রইল ভূত, সেও তো এমন চুপচাপ শুয়ে থাকবে না। তার মানে কি ওটা স্বপ্ন ছিল? তেকে এমন চুপচাপ করে ভাবতে দেখে জিমিন মুচকি হেসে তের মাথায় আলতো করে একটা টোকা দিল। আর কত ভাববি বলতো? সকাল সকাল এত কিছু ভেবে নিজের মাথাটাই খারাপ করে ফেলছিস। আমার তো মনে হয় তুই ওটা স্বপ্নই দেখেছিস। তে এখনো দ্বিধা ভরা চোখে জিমিনের দিকে তাকিয়েই রইল। কিন্তু জিমিন, আমার তো সবকিছু একদম সত্যি মনে হচ্ছে। অনেক সময় এমন হয় রে পাগলি, কিছু স্বপ্ন এত বাস্তব লাগে যে ঘুম ভাঙার পরেও মনে হয় সবকিছু সত্যি ছিল। এখন এসব নিয়ে আর ভাবিস না তো। কথাটা বলেই জিমিন উঠে দাঁড়িয়ে তের কাঁধে হাত রেখে আবারও বলল, যা, আগে নিজের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে তো আবার কলেজে যেতে হবে। কিন্তু জিমিন, আমার রুমে একা একা যেতে খুব ভয় করছে। তে আর ফাজলামো করিস না তো, যা রুমে যা। আর যদি তোর রুমে ভূত আসে তাহলে আমাকে একটা কল করবি, একা একা আবার জড়িয়ে ধরতে যাস না যেন। কথাটা বলেই জিমিন পিক করে হেসে উঠল। জিমিন, ফাজলামো করিস না তো। লজ্জা আর বিরক্তিতে তে ঠোঁট ফুলিয়ে জিমিনের হাতে হালকা করে একটা ঘুষি মারলো। জিমিন হেসেই বলল, ফাজলামো আমি করছি না তুই করছিস? আচ্ছা যা, আর বলবো না, এখন রুমে যা। আচ্ছা, যাচ্ছি। এই বলিতে ধীরে ধীরে জিমিনের রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সবটাই একটা স্বপ্ন ছিল, ততই যেন অচেনা সুবাস আর উষ্ণ স্পর্শ তার মনে আরো স্পষ্ট হয়ে উঠছিল। তার বুকের ভিতরে আবারও অজানা এক অস্বস্তি জমে উঠল। রুমের সামনে এসে তে থমকে দাঁড়িয়ে রইল। রুমের ভিতরে ঢুকবে কি ঢুকবে না সেটাই যেন বুঝে উঠতে পারছে না। জিমিনের কথাগুলো বারবার মাথায় ঘুরছে, হয়তো সবটা স্বপ্নই ছিল, কিন্তু মন কিছুতেই যেন মানতে চাচ্ছে না। অবশেষে বুক ভরা সাহস জোগাড় করে তে কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। তে ঠোঁট নড়ছে, মনে মনে যত দোয়া দুরুদ সে জানতো সেগুলোই পড়তে লাগলো। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে একজন বেরিয়ে এলো। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। পরের মুহূর্তেই ভূত! তে ভয়ে চিৎকার করে পেছনে পেছাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগলো। ঠিক তখনই সামনে থাকা মানুষটা দ্রুত এগিয়ে শক্ত হাতে তার কোমর জড়িয়ে ধরলো, যাতে সে মেঝেতে পড়ে না যায়। কিন্তু তের চোখ তখনও শক্ত করে বন্ধ। সে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করেই চলেছে, আমাকে কেউ বাঁচাও, ভূত আমাকে ধরে ফেলেছে, আমি আর বাঁচবো না, বাঁচাও আমাকে, আমাকে কেউ বাঁচাও। সামনের মানুষটা কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তের কাণ্ড দেখলো, তারপরে বিরক্ত গলায় বলল, ড্রামা শেষ হলে চোখ খুলে তাকা।
পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই তের চিৎকার থেমে গেল। তবে সে এখনো চোখ খুলল না। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বিড়বিড় করে বলল, এটা এটা সত্যি কি রাক্ষসটার গলা, নাকি ভূতটার রাক্ষসটার কণ্ঠ নকল করেছে? তের কথাটা কানে আসতেই জঙ্কুক ভ্রু কুঁচকে ফেললো। আজ তো একটা ড্রামা কুইন। কথাটা জঙ্কুক মনে মনেই বলল। তারপর তের দিকে একটু ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলল, তোকে চোখ খুলতে বলেছি। না না, কিছুতেই আমি চোখ খুলবো না। চোখ খুললেই যদি ওই ভূতটা আমাকে খেয়ে ফেলে। যদি সত্যিই আমি ভূত হতাম তাহলে এতক্ষণে তোকে ধরে দাঁড় করিয়ে রাখতাম না। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তে কয়েক সেকেন্ড চুপ করে রইল। খুব আস্তে আস্তে এক চোখ খুলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখেই তার চোখ দুটো একেবারে পুরোপুরি বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড সে জঙ্কুকের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। তো তার মানে এটা সত্যি সত্যি রাক্ষসটা? হঠাৎ করেই তে তার নিজের কোমরের দিকে তাকালো। জঙ্কুকের হাত এখনো তার কোমর জড়িয়ে আছে। সেটা দেখতে পেয়েই তে মুহূর্তের মধ্যেই তাড়াতাড়ি করে জঙ্কুককে ধাক্কা দিয়ে 2-3 কদম দূরে সরে গেল। আপনি? জঙ্কুক ব্রুকুসকে শান্ত গলায় বলল, হ্যাঁ আমি। এত অবাক হওয়ার কি আছে? আপনি আপনি আমার রুমে কি করছেন? তের প্রশ্নে জঙ্কুক কোনো উত্তর না দিয়ে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগলো। কি হলো, কথা বলছেন না কেন? আপনি আমার রুমে কি করছেন? ঠিক তখনই তের নাকে ভেসে এলো তার নতুন শ্যাম্পুর ঘ্রাণ। তে প্রথমে একটু থমকে গেল, তারপর ধীরে ধীরে জঙ্কুকের দিকে এগিয়ে এলো। একবার দুবার গভীর করে শ্বাস নিল। পর মুহূর্তেই তার চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল। 1 মিনিট। জঙ্কুক এবার চুল মোছা বন্ধ করে তের দিকে বুড়োটা কিঞ্চিত কুচকি তাকালো, কিন্তু কিছুই বলল না। সেটা দেখে তে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি আমার শ্যাম্পু ইউজ করেছেন? কথাটা বলেই তে ওয়াশরুমের দিকে তাকালো। তো তার মানে আপনি আমার ওয়াশরুমে শাওয়ার নিয়েছেন? তের কথাটা শেষ হতে না হতেই জঙ্কুক আবারও তার চুল মুছতে শুরু করলো। হ্যাঁ নিয়েছি। কোনো সমস্যা? হ্যাঁ নিয়েছি মানে? এটা আমার রুম, আমার বাথরুম, আমার শ্যাম্পু। আগে বলুন কে আপনাকে আমার রুমে ঢোকার অনুমতি দিয়েছে? আর আমার জিনিসে হাত দেওয়ার সাহসী বা হলো কি করে? তের কথাটা শেষ হওয়া মাত্রই জঙ্কুক তোয়ালেটা মাথা থেকে নামিয়ে ধীর পায়ে তের দিকে এগোলো। তার মুখে না রাগ না বিরক্তি, শুধু একরাশ শান্ত ভাব। সে তের দিকে এগোতে এগোতেই বলল, শেষ? তেও অজান্তে এক পা করে পিছনে পেছাতে লাগলো। না, এখনো শেষ হয়নি। তাহলে শেষ করে নে, মাঝখানে কথা বললে তো আবার তোরই অসুবিধা হবে। জঙ্কুকের এমন নির্লিপ্ত আচরণে তের রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আপনি কি আমার কথা মজা নিচ্ছেন? একদম না। জঙ্কুক কয়েক সেকেন্ড চুপচাপ তের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত কিন্তু ধীর কণ্ঠেই বলল, কি শুনতে চাস তুই? এই রুমে আসার এত সাহস কোথায় পেলাম? কথাটা বলেই জঙ্কুক তের দিকে আরো এক পা এগিয়ে এলো। তাহলে শোন, এই রুম, এই বাথরুম, এই রুমের প্রত্যেকটা জিনিস, এমনকি এই রুমের মালিকের উপরও শুধু আমার অধিকার। তাই এখন থেকে এগুলো অভ্যাস করে নে, চোরের রানী। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়েই বলল, কি বললেন আপনি? আমার উপর আপনার অধিকার মানে? আপনি কি পাগল টাগল হলেন নাকি? জঙ্কুক তের কথায় কোনো উত্তর দিল না। হাতে থাকা ভেজা তোয়ালেটা আলতো করে তের মুখের উপরে ছুঁড়ে দিল। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়েই বলল, তোর এত মানে টানে বুঝতে হবে না, যা কাজ কর, এই তোয়ালেটা শুকাতে দিয়ে আয়। কথাটা শেষ করেই জঙ্কুক আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, সোজা তের রুম থেকে বের হয়ে যায়। এইদিকে তে জঙ্কুকের কথাগুলো শুনে চোখ মুখ রাগে লাল হয়ে গেল। মুখের উপরে পড়ে থাকা ভেজা তোয়ালেটা কান দিয়ে নামাতে নামাতেই বলল, আপনি এটা আমার মুখের উপরে ছুরি মারলেন কেন? কিন্তু সে তোয়ালেটা সরিয়ে সামনে তাকাতেই দেখলো জঙ্কুক কোথাও নেই। সেটা দেখে যেন তে আরো রাগে ফেটে পড়ল। এত বড় সাহস, আমার রুমে এসে আমার শ্যাম্পু দিয়ে গোসল করে আবার আমাকেই হুকুম করছে। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীর মালিক উনি, রাক্ষস একটা। রাগে ফুঁসতে ফুঁসতে তের হাতে থাকা ভেজা তোয়ালেটা মেঝেতে ছুঁড়ে মারলো। তারপর কোমরে 2 হাত রেখে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, বাদরের নাতি, টিকটিকির জামাই, হনুমানের চাচাতো ভাই, একটু ভদ্রতা নেই। যেন রাজা সাহেব আমার রুমে এসে আমাকেই হুকুম করছে। তার কত বড় সাহস! রাগে গজগজ করতে করতেই তে পা দিয়ে তোয়ালেটা আলতো করে একটা লাথি দিল। ভাবখানা এমন যেন উনি এই বাড়ির মালিক আর আমি বুঝি কাজের মেয়ে। যা, তোয়ালেটা শুকাতে দিয়ে আয়। আইসে আমার নবাবের দুলাল। কথাটা বলতে বলতেই তে বাথরুমের দিকে হাঁটা শুরু করলো। সে বাথরুমে ঢুকতেই যাবে, ঠিক তখনই কিছু একটা মনে পড়তেই সে থেমে যায়। 1 মিনিট। কথাটা বলেই তে কপাল কুঁচকে পিছনে তোয়ালেটার দিকে তাকালো। যা ভেবেছিল তাই, এটা তো ওর নিজেরই তোয়ালে। তে এখন রাগে দুঃখে কি করবে বুঝতে পারছে না, তাই
তাইতে নিজের মাথার চুল খামচে ধরেই চিৎকার করেই বলে, আহ এসব কি হচ্ছে আমার সাথে? আমি আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, আল্লাহ, এই রাক্ষসটা আমার দিনটাই খারাপ করে দিল। এর আগে গজগজ করতে করতেই তোয়ালেটা মেঝে থেকে তুলে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়, আর মনে মনে জঙ্কুককে কত কি উপাধি দিয়ে বকছে সেটা মাত্র আল্লাহই জানে। এইদিকে তে বুঝতেও পারেনি রুমের দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি। দরজার ঠিক পাশেই দেয়ালের সাথে হেলান দিয়ে নীরবে দাঁড়িয়েছিল জঙ্কুক। তের এক একটা কথা, এক একটা উপাধি সবই তার কানে স্পষ্টভাবে এসেছে। কয়েক সেকেন্ড সে চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনেই ভাবে, বাদরের নাতি টিকটিকির জামাই, মেয়েটার মাথায় এসব উপাধি আসে কোথা থেকে? চোরের রানী, তুই রাগলে যে তোকে আরো বেশি কিউট লাগে, একদম বাচ্চা বাচ্চা লাগে, সেটা কি তুই জানিস? কথাটা মনে পড়তেই অজান্তেই তার ঠোঁটের কোণের হাসিটা আরো গভীর হলো। তবে পরমুহূর্তেই সে আবার মুখের স্বাভাবিক গম্ভীর ভাব ফিরিয়ে নিয়ে এলো, আশেপাশে একবার তাকিয়ে। তারপর কোনো শব্দ না করেই ধীর পায়ে সেখান থেকে চলে গেল। প্রায় 30 মিনিট পর জিমিন ভার্সিটির জন্য একেবারে তৈরি হয়ে তের রুমের সামনে এলো, আর এসে দরজায় টোকা দিয়েই বলল, তে তোর হলো? ভিতর থেকেই তে উত্তরে বলল, না জিমিন, হয়নি, আর একটু বাকি আছে, একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তে, তুই রেডি হয়ে নিচে আয়, আমি নিচে গেলাম। কথাটা বলেই জিমিন নিচে নেমে আসে। তবে জিমিন একটু অবাক হয় ডাইনিং টেবিল ফাঁকা দেখে। এই সময় তো ডাইনিং টেবিল ফাঁকা থাকার কথা না। পাশে আবার ইয়ঞ্জন বেগম টেবিল পরিষ্কার করছেন। জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, জিমি, তুই কখন এলি? আচ্ছা তুই বস, আমি তোর নাস্তা সাজিয়ে দিচ্ছি। জিমিন চারপাশে তাকিয়ে একটু ইতস্তত করেই বলল, বাকিরা সব কোথায় মা? ইয়ঞ্জন বেগম জিমিনের জন্য প্লেটে নাস্তা সাজাতে সাজাতেই বললেন, না, আর কেউ নেই, তুই আর তে ছাড়া। আর কেউ নেই মানে? সবার কি ব্রেকফাস্ট করা হয়ে গেছে? তোর বাবা কাকা আজ একটু তাড়াতাড়ি বের হয়েছেন, আর জঙ্কুক একটু আগে খেয়ে বের হলো। ও যে সেই ভোরবেলা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাই তো নাস্তা করার সময়ও পাইনি। তাই আয়ু দাদাভাই আর দিদিভাইকে নিয়ে স্কুলে গেছে। আর তো সুগা, সেও তো ভোর 6টায় হসপিটালে চলে গেছে, তার নাকি ইমার্জেন্সি রোগী এসেছে। তাই আজ আর কেউ একসাথে নাস্তা করতে পারিনি। আসলে জিমিন সবার কথা জানতে চায়নি, মূলত সে জানতে চেয়েছে সুগার কথা। ডাইরেক্টলি তো আর সুগার কথা জিজ্ঞাসা করতে পারে না, তাই তো সবার কথা জিজ্ঞাসা করেছে, সুগা বাড়িতে আছে কিনা, নাকি চলে গেছে, সেটাই শিওর হওয়ার জন্য। সুগা যে রেগে আছে সেটা জিমিন ভালো করেই জানে। এত ডাকার পরেও ও সাড়া দেয়নি দেখে। বিশেষ করে জিমিনও চায় না সুগার সঙ্গে মুখোমুখি হতে, তাহলে হয়তো নিজেকে সামনে রাখতে পারবে না। যেহেতু তারা একই বাড়িতে থাকে তাই দেখা হতেই পারে, তবু নিজেকে যতটুকু আড়াল করে রাখা যায় ততটুকুই চেষ্টা করছে জিমিন। কি হলো জিমি, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আর তে কোথায়? ও এখনো এলো না কেন? আমি চলে এসেছি মা, তবে সময় নেই, একটু তাড়াতাড়ি খেতে দাও। তেকে এমন তাড়াহুড়ো করতে দেখে ইয়ঞ্জন বেগম বলেন, এই যে এলেন আমার ব্যস্ত মন্ত্রী মেয়ে। বলি, এতক্ষণ কি মনে ছিল না যে আপনার দেরি হয়ে যাচ্ছে? সত্যি মা, আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তের কথা শুনে জিমিন তার হাতে থাকা ফোনটার দিকে একবার তাকালো। কি 9:45 বাজে? তাহলে আমি বলছি কি, হয়েছে, এখন বসে পড়, আমি তোদের দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছি। জঙ্কুক চলে গেছে আরো 20 মিনিট আগে, তখনই আমি বুঝতে পেরেছি তোদের দুজনেরই আজ দেরি হবে। জঙ্কুক নামটা শুনতেই তের মাথায় যেন রাগ উঠে যায়। তের তো আজ এই জঙ্কুকের জন্যই এতটা লেট হয়েছে। তাই তের আগে গজগজ করতে করতে মনে মনে বলে, বাদরের নাতি, টিকটিকির জামাই, হনুমানের দুলাভাই, লেজ কাটা বাদর, কালা কুমির, ইচ্ছে করে আমাকে লেট করানো হচ্ছে তাই না? আমিও এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, তা না হলে আমার নামও কিমতায়ং না। এইদিকে ইয়ঞ্জন বেগম তেজিমিনকে খাইয়ে দিচ্ছে। মা, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। তাড়াতাড়ি চল। সেই কি, কিছুই তো খেলি না, পুরো খাবারটা শেষ করে যা। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে মা, এখন আমাদের যেতেই হবে। জিমিন চল তাড়াতাড়ি। কথাটা বলেই দুই বোন বাসা থেকে বেরিয়ে গেল। ইয়ঞ্জন বেগম তার দুই মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দেখতে দেখতে তার মেয়ে দুটো আজ কত বড় হয়ে গেল। এখন আর তাদের ঘুম থেকে ডেকে তুলতে হয় না, স্কুল ড্রেস পরিয়ে দিতে হয় না, এখন আর খাইয়েও দিতে হয় না। এসব ভাবতেই ইয়ঞ্জন বেগমের চোখে পানি জমে। আনন্দে না কষ্টে ঠিক বোঝা গেল না। এরই মধ্যে জিন বেগম নিচে চলে আসেন। এতক্ষণ সে রুমেই ছিলেন। হঠাৎ আবার তার পায়ের ব্যথাটা বেড়েছে, তাই মেডিসিন নিতে গিয়েছিলেন। নিচে এসে ইয়ঞ্জন বেগমের চোখে পানি দেখে তিনি বললেন, ভাবি, কি হয়েছে? তোমার চোখে পানি কেন? ইয়ঞ্জন বেগম মুচকি এসে জিন বেগমের দিকে তাকিয়ে বললেন, তেমন কিছু না জিন, এটা খুশির কান্না। আমার মেয়ে দুটো আজ অনেক বড় হয়ে গেছে, সেটা ভাবতেই চোখে পানি চলে এলো। সেটা তুমি ঠিক বলেছো ভাবি, সত্যি মেয়ে দুটো অনেক বড় হয়ে গেছে। তা
তবে এখনো তাদের বাচ্চাগুলো যায়নি। তা তুই ঠিকই বলেছিস জিন, আমার মেয়ে দুইটা দুই রকমের, একটা শান্ত আর একটা খুব দুষ্ট। তুমি যাই বলো না কেন ভাবি, এই কিন্তু পুরো বাড়িটা মাতিয়ে রাখে। ও বাড়িতে না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ও বাড়িতে না থাকলে মনে হয় এই বাড়িতে প্রাণী নেই। জিন বেগমের কথা শুনে ইয়ঞ্জন বেগমের চোখের কোণে আবারও পানি জমে। জিন, আমার মেয়ে দুটোর বিয়ে হয়ে গেলে বাড়িটা তো একদম ফাঁকা হয়ে যাবে। তখন আমি কি করে থাকবো, কি করে ওদের ছাড়া আমি বাঁচবো বলতো? ইয়ঞ্জন বেগমের কথা শুনে জিন বেগমের চোখে পানি জমে। সেও যে মেয়ে দুটোকে বড্ড ভালোবাসেন, তারও তো ওদেরকে ছাড়া থাকতে কষ্ট হবে। তবুও নিজেকে সামনে নিয়ে ইয়ঞ্জন বেগমকে সান্ত্বনা দিয়েই বললেন, আরে তখনকারটা তখন ভাবা যাবে, এসব এখন বাদ দাও তো। আর একটা জিনিস খেয়াল করেছো ভাবি? ইয়ঞ্জন বেগম তার চোখের পানি মুছে জিন বেগমের দিকে ফিরেই জিজ্ঞাসা করলেন, জিন, কি খেয়াল করিনি আমি? জিন বেগম একটু মুচকি হেসে বললেন, তোমার মনে আছে ভাবি, আমি যখন বিয়ের পরে এই বাড়িতে আসি তখন তুমি ছাড়া আর কেউই ছিল না। তুমি তখন 6 মাসের গর্ভবতী। ইয়ঞ্জন বেগম সেও একটু মুচকি হেসে বললেন, মনে আছে জিন, তখন যেহেতু আমার গর্বে ছিল। হ্যাঁ ভাবি, সুবিন ভাই আর তোমার দেবর অফিসে চলে গেলে তুমি আর আমি মিলে একসাথে কাজ করতাম, কতই না গল্প করতাম। ঠিক যেন আজ তার পুনরাবৃত্তি হচ্ছে। বাড়িতে কেউ নেই, তুমি আর আমি ছাড়া। ইয়ঞ্জন বেগম অবাক হন। সত্যিই তো, আজ সে আর জিন বেগম ছাড়া আর কেউই নেই বাড়িতে। আসলেই তো, সেটা তো আমি এতক্ষণে খেয়ালই করিনি। ভাবি, তাহলে চলো আজ আমরা সেই পুরোনো দিনের মতো কিছু সময় একসাথে কাটাই। ইয়ঞ্জন বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা তাহলে তুমি এখানে বসো, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। আর চা খেতে খেতেই আজ আমরা অনেক গল্প করব। এই বলে জিন বেগম কিচেনে চলে যায়। আর এইদিকে ইয়ঞ্জন বেগম সেই দিকে তাকিয়ে মুচকে হাসেন। সত্যি জিন বেগম কখনো ইয়ঞ্জন বেগমকে বুঝতে দেয়নি যে তার কোনো ভাই বোন নেই। একদম আপন বড় বোনের মতোই তাকে সম্মান ও ভালোবাসা দুটোই দিয়েছে। যদি এমনটা না হতো তাহলে কি আর 32টা বছর একসাথে থাকতে পারতো? ইয়ঞ্জন বেগম নিজেকে খুব লাকি মনে করেন জিন বেগমের মতো এমন একটা বোন পেয়ে। কলেজ মাঠে গোল করে বসে তে, জিমিন আর রোজ বেগম মিলে একটা গেম খেলছে। যেহেতু তে জিমিনের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আর তারা ক্লাসে যায়নি। এমনকি তারা বেগম আর রোজকেও ক্লাস করতে দেয়নি। তাই এখন তারা 4 জন মিলে কিলোর কিলোর নামে একটা গেম খেলছে। গেমটার নিয়ম হলো 4টা কাগজের টুকরোর মাঝে 4টা নাম লেখা থাকবে, তার মধ্যে একটা কাগজে কিলোর লেখা থাকবে। এরপরে কাগজগুলো ভাঁজ করে বিছিয়ে দেওয়া হবে। সবাই এক একটা করে কাগজ তুলে নেবে, তারপরে খুলে দেখবে কে কি পেয়েছে। যে কিলোর পাবে সে যে কোনো একজনকে চোখ মারবে বা ইশারা করবে, সেটা সে বুঝে নিয়ে বলবে আমি মরেছি। আর বাকিরা সবাই খুঁজবে কে তাকে মেরেছে। ঠিক যেমন কাগজে চোর পুলিশ খেলা হয় তেমনি এই গেমটায় যত বেশি মানুষ হয় তত বেশি মজা হয়। জিমিন এবার খুব রেগে আছে, তাই সে বেগমের দিকে তাকিয়েই বলল, কি রে বেগম, তুই বারবার তেকেই কেন মারছিস? আমাদের কি চোখে দেখতে পাস না নাকি? এটা কিন্তু ঠিক না বেগম ভাইয়া, আপনি তেকে এমন ভাবে ইশারা করেন আমরা কিছুই বুঝতে পারি না। এই তোরা এমন করছিস কেন? খেলার নিয়ম অনুযায়ী তোরা ঠিকভাবে বলতে পারলি তো যে কিলোর পাবে সেই 0-0 পাবে। তোরাই তো বলতে পারিস না ঠিক মতো। সেটাই তো জিমিন, আমি তোকে কতবার ইশারা করেছি, কিন্তু তুই তো খেয়ালই করিস না। তাহলে আমি কি করব? ধুর, আমি আর খেলবই না, তোরাই খেল। জিমিন গাল ফুলিয়ে বসে থাকে, সে আর খেলবেই না। সেটা দেখে তে বলে, জিমিন প্লিজ আর একটা গেম, তারপরে আর খেলবো না, প্লিজ প্লিজ। আমি মাত্র একটা বারই কিলোর পেয়েছি, আমি তো গোহার হারবো। রোজ, হারলে কিছু হয় না, এই খেলাটার মজাই তো হলো এটা। তে আবারও কাগজগুলো বিছিয়ে দেয়, সবাই একটা একটা করে তুলে নেয়। তবে কাগজটা খুলে দেখার আগেই ফার্স্ট পিরিয়ডের ঘন্টা বেজে যায়, মানে ফার্স্ট ক্লাস শেষ। তে, ঘন্টা তো পড়ে গেল। আরে সমস্যা নেই, এই ডানটা খেলেই আমরা উঠে যাব। তারা আবারও খেলা শুরু করে। এবারও বেগম কিলোর পায় আর তেকে ইশারা করে। জিমিন রোজ কেউ বলতে পারে না দেখে তারা 0 পায়। খেলা শেষ, এবার হিসাব করা হয় কে কত পেয়েছে আর কেই বা রাজা হয়েছে। সবকিছু হিসাব করে দেখলো বেগম রাজা, তে রানী হয়েছে। তে খুশিতেই বলে উঠলো, ইয়ে কি মজা, বেগম ভাইয়া রাজা আর আমি রানী, আর তোরা দুজন আমাদের প্রজা। তেকে এত খুশি হতে দেখে জিমিন রোজ কালফুলি বসে আছে। আর এইদিকে বেগম মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি তো সেটাই চাইতে, তোমাকে আমার রানী বানিয়ে সারা জীবন রাখতে, আর আমি তোমার রাজা হয়ে থাকতে। বেগমের দৃষ্টিভঙ্গি আর কেউ বুঝতে না পারলেও জঙ্কুক ঠিকই বুঝতে পেরেছে যে কোন দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে।
হ্যাঁ, জঙ্কুক। জঙ্কুক ক্লাস শেষ করে বের হতেই চোখ পড়ল মাঠের দিকে। বগমের এমন চাহনি দেখে সে ঠিকই বুঝতে পেরেছে যে বগম তাকে ভালোবাসে। জঙ্কুকের হাতের মুঠো শক্ত হয়ে এলো, চোখ মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করলো, কিন্তু সে কিছুই বলল না। গটগট পায়ে সোজা তার অফিস রুমে চলে গেল। এদিকে চাচার ক্লাসের দিকে সে চলে গেল। জিমিন বেগম তারা তাদের ক্লাসে যায়। তে রোজ তাদের ক্লাসের দিকে আসতেছিল। তখন তে বলল, রোজ তুই আমার ব্যাগটা নিয়ে ক্লাসে যা তো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তের কথা মতো রোজ তাই করলো। রোজ চলে যায় ক্লাসে আর তে চলে আসে ওয়াশরুমে। তে হাত মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ক্লাসের রুমের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎই একটা শক্তপোক্ত হাত এসে তের মুখ চেপে টেনে নিয়ে যায়। তে কিছু বুঝে ওঠার আগেই